কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালোই থাকবে। আচ্ছা, আগের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে পড়াশোনা করেছি, আহ, দ্বিতীয় অধ্যায়ের প্রথম টপিক সাময়িকপত্র, সংবাদপত্র এবং সাহিত্যের মাধ্যমে সমাজের প্রতিচ্ছবি। এইবারে আমরা চলে আসব দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় টপিক, শিক্ষা সংস্কার। শিক্ষা সংস্কারের মধ্যে যে যে সাব টপিক গুলো রয়েছে, প্রথমেই আমাদের চলে আসবে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিতর্ক। এরপর মেকলে মিনিটস, উডের ডেসপ্যাচ, হান্টার কমিশনের রিপোর্ট। তারপর আমাদের চলে আসবে নারী শিক্ষা এবং বিদ্যাসাগর, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষার বিস্তার বাংলায় এবং ভারতবর্ষে, চিকিৎসা বিজ্ঞান এবং মেডিকেল কলেজ। 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে শিক্ষার জন্য বছরে 10,000 পাউন্ড বা 1 লক্ষ টাকা ব্যয় করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু পরবর্তী 10 বছরে এই ব্যাপারে কোনো প্রোগ্রেস হয় না। 1823 খ্রিস্টাব্দে এই নির্দেশকে কার্যকরী করার জন্য জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা সাধারণ জনশিক্ষা কমিটি গঠন করা হয়। এই কমিটির সম্পাদক নিযুক্ত হয়েছিলেন এইচ উইলসন। এই টাকা কিসে খরচা করা হবে এই নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। একদিকে ছিলেন প্রাচ্যবাদীরা, H.T. প্রিন্সেপ, কোলব্রুক, এনাদের মতো ব্যক্তিরা মনে করতেন যে ভারতীয়দের শিক্ষা দিতে হবে তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে, অর্থাৎ সংস্কৃত, আরবি ও ফার্সি ভাষায়। অন্যদিকে ছিলেন পাশ্চাত্যবাদীরা, আলেকজান্ডার ডাফ, সান্ডার্সের মতো ব্যক্তিরা মনে করতেন যে ভারতের উন্নতির জন্য প্রয়োজন আধুনিক পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান, আর তার জন্য ইংরেজি ভাষাই হলো সেরা মাধ্যম। ভারতীয়দের মধ্যে রাজা রামমোহন রায় ছিলেন পাশ্চাত্য শিক্ষার বড় সমর্থক। এমনকি তিনি তখনকার বড় লর্ড আমহার্স্টকে চিঠিও লিখেছিলেন যাতে ভারতবর্ষে বিজ্ঞান শিক্ষার বিকাশ করানো হয়, আধুনিক বিজ্ঞান শিক্ষা, পাশ্চাত্য শিক্ষার যাতে প্রসার ঘটানো হয়। এই প্রাচ্য এবং পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্বের অবসান ঘটে মেকলে মিনিটসের মাধ্যমে। 1834 খ্রিস্টাব্দে টমাস ব্যাবিংটন মেকলে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব হিসেবে ভারতে আসেন। বেন্টিং মেকলেকে সাধারণ জনশিক্ষা কমিটির সভাপতি পদে নিযুক্ত করেন, যেটা আমরা আগে পড়লাম যে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন তৈরি হয়েছিল। এই সময় প্রাচ্য পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্ব একেবারে তুমুল আকার ধারণ করেছিল। 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি মেকলে তার সুপারিশ গভর্নর জেনারেলের কাছে পেশ করেন। এটি বিখ্যাত মেকলে মিনিটস নামে পরিচিত ছিল। মেকলে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে প্রাচ্যদেশীয় জ্ঞান চর্চাকে নিকৃষ্ট ও অবৈজ্ঞানিক বলে অভিহিত করেন। তিনি বলেন, একটি ভালো ইউরোপীয় গ্রন্থাগারের একটি মাত্র তাক ভারত ও আরবের সমগ্র সাহিত্যের সমকক্ষ। A single shelf of a good European library was worth the whole native literature of India and Arabia. তার মূল উদ্দেশ্য ছিল এমন একদল ভারতীয় তৈরি করা যারা রক্তে বর্ণে ভারতীয় হলেও রুচি হবে ইংরেজদের মতো, ব্রিটিশ প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে। দেখো, ইংরেজদের প্রধান উদ্দেশ্য ছিল যে কয়েকটা ইংরেজি শব্দ জানা কেরানি তৈরি করা, যাতে প্রশাসনিক কাজগুলো ঠিকঠাক মতো করা যায়। তারা কোনোদিনও চায়নি যে ভারতীয়রা বেশি শিক্ষিত হয়ে যায় এবং নিজেদের অধিকার সম্পর্কে বেশি সচেতন হয়ে পড়ে, কারণ যখনই নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে পড়বে তখনই তারা স্বাধীনতা চাইবে। তাই ইংরেজ সরকারের পক্ষ থেকে ইংরেজি শিক্ষা বা ইংরেজি ভাষায় শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা যাতে বিকাশ ঘটে ভারতবর্ষে, সেটা ওদের তরফ থেকে এটার উপর জোর দেওয়াটাই
স্বাভাবিক। কিন্তু অন্যদিকে দেখতে গেলে ভারতীয় শিক্ষা ব্যবস্থা, প্রাচীনকাল থেকে ভারতীয় শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত ছিল। যে কোনো গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নালন্দা, তক্ষশিলা এই সমস্ত জায়গায় পড়াশোনা করতে আসতো দেশ বিদেশ থেকে। কত পরিব্রাজক, কত ভূপর্যটকের লেখা, মেগাস্থিনিস, ফাহিয়েন, ইউয়েন সাং সকলের লেখা আমরা তাদের কথা জেনেছি, পড়েছি। কিন্তু একটা কথা ঠিক যে আধুনিক যুগে ভারতবর্ষে সেরকম ভালো ডকুমেন্টেশন ছিল না। আইনি ব্যবস্থা, ভূমি রাজস্ব কিভাবে নেওয়া হবে, ভূমি রাজস্ব ব্যবস্থা, অথবা চিকিৎসা বিজ্ঞানেও। যদি আমি চিকিৎসা বিজ্ঞানের কথা বলি, আমাদের দেশের প্রাচীন যে চিকিৎসা বিজ্ঞান, যেখানে সুশ্রুত সংহিতা লেখা রয়েছে, সেই সময় সে ক্যাটারাক্ট সার্জারি থেকে শুরু করে ব্রেন সার্জারি সমস্ত কিছু সে সম্পর্কে সে লিখে গেছে। কিন্তু আধুনিক যুগে আমরা এই সমস্ত শিক্ষা পদ্ধতিকে সঠিকভাবে কিন্তু ডকুমেন্টেড করতে পারিনি, যার ফলে বিজ্ঞানের ক্ষেত্রে, চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে সমস্ত দিক থেকে কিন্তু ইউরোপিয়ানরা আমাদের থেকে অনেক এগিয়ে গেছিলেন। তো সেই কারণেই আমাদের দেশে রাজা রামমোহন রায়ের মতো যে আধুনিক চিন্তা মনস্ক যে ব্যক্তিরা, তারা চেয়েছিলেন যে পাশ্চাত্য শিক্ষার বিকাশই ঘটুক ভারতবর্ষে। আর ইংরেজরাও চেয়েছিল যে ইংরেজি শিক্ষাটা আসুক, কয়েকটা ইংরেজি শব্দ জানা আমরা কেরানি তৈরি করি, যাতে অফিসিয়াল কাজগুলো ঠিকঠাক মতন এগোনো যায়। যেটা ওরা ভাবতে পারেনি সেটা হলো এই বাঙালি যুবকেরা, এই যে তরুণ প্রজন্ম, এরা শুধুমাত্র ওদের দেখিয়ে দেওয়া যে বইগুলো সেইগুলো পড়বে না। তারা ফরাসি বিপ্লব সম্পর্কে পড়বে, তারা হিউম্যান রাইটস সম্পর্কে পড়বে, তারা অন্যান্য ইউরোপে যে নবজাগরণ হয়েছিল সেইগুলো সম্পর্কে পড়বে। সেইগুলো পড়ে তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠবে। তখন কিন্তু তারা স্বাধীনতা চাইবে। মেকলে তার প্রস্তাবকে বাস্তবায়িত করবার জন্য একটি নতুন নীতির কথা বলে, যা হলো চুইয়ে পড়া নীতি বা ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। এর মূল কথা হলো সরকার সমাজে উচ্চ এবং মধ্যবিত্ত শ্রেণীর মুষ্টিমেয় কিছু মানুষকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করবে। পরে এই শিক্ষিত শ্রেণীর মাধ্যমেই সেই জ্ঞান চুইয়ে চুইয়ে সাধারণ মানুষের মধ্যে, সমাজের বাকি বর্গের মানুষের মধ্যে পৌঁছবে। যদিও এই নীতির ফলে গণশিক্ষা চরমভাবে অবহেলিত হয়েছিল, কিন্তু মেকলের এই যুক্তির কাছে প্রাচ্যবাদীরা হেরে যান। বড়লাট উইলিয়াম বেন্টিং পাশ্চাত্য শিক্ষাকেই সরকারি নীতি হিসেবে ঘোষণা করেন। সরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষার প্রসার হওয়ার অনেক আগেই বেসরকারি উদ্যোগে অনেক বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়া শুরু করে। এদের মধ্যে একটা বড় ভূমিকা নিয়েছিল খ্রিশ্চান মিশনারিজরা। ওরা অ্যাকচুয়ালি এসেছিল খ্রিস্ট ধর্ম প্রচার করবার জন্য, কিন্তু খ্রিস্ট ধর্ম প্রচার করতে গেলে ওদেরকে পাশ্চাত্য শিক্ষা, ইংরেজি শিক্ষা বিশেষ করে এটা করার প্রয়োজন হয়ে পড়েছিল। তো ওই কারণে ওরা খ্রিস্ট ধর্ম প্রচারের সঙ্গে সঙ্গে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য বিভিন্ন বিদ্যালয় স্থাপন করা শুরু করে। এনারা তিনজনে মিলে, উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড আর জোশুয়া মাসম্যান, একত্রে 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। এই ব্যাপটিস্ট মিশনের অধীনেই সর্বমোট 126টি স্কুল প্রতিষ্ঠিত হয়। 1818 খ্রিস্টাব্দে ব্যাপটিস্ট মিশনের উদ্যোগে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে রবার্ট মেয়ের উদ্যোগে লন্ডন মিশনারি সোসাইটির অধীনে 36টি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। স্কটিশ ধর্মপ্রচারক আলেকজান্ডার ডাফ বেশ কয়েকটি ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন। তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল 1830 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, যা বর্তমানে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত। শিক্ষা সংস্কারের ক্ষেত্রে এর পরের যে গুরুত্বপূর্ণ অংশটা আমাদের পড়তে হবে সেটা হলো উডের ডেসপ্যাচ অথবা উডের নির্দেশনামা।
এটি ভারতীয় শিক্ষা ব্যবস্থার মহাসনদ বা ম্যাগনা কার্টা হিসেবেও পরিচিত। 1935 সালের মেকলে মিনিটসে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের নীতি সরকারিভাবে গ্রহণ করা হলেও তেমন কিছু প্রোগ্রেস হয় না। 1844 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড হার্ডিঞ্জ ঘোষণা করেন যে ইংরেজি জ্ঞান থাকা আবশ্যিক যদি সরকারি চাকরি পেতে হয়। তখন থেকেই মধ্যবিত্ত শ্রেণী একটু নড়ে চড়ে বসে, যে আগ্রহ দেখায় যে আমাদেরকেও ইংরেজি শিখতে হবে। অবশেষে 1854 খ্রিস্টাব্দের 19 জুলাই বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে শিক্ষা প্রসারের জন্য একটা সুস্পষ্ট নীতি ঘোষণা করেন, যেটা একটি নির্দেশপত্র পাঠান। সেই নির্দেশপত্রটাই উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা হিসেবে পরিচিত। এটিকেই ভারতীয় শিক্ষা ব্যবস্থার মহাসনদ বা ম্যাগনা কার্টাও বলা হয়। উডের ডেসপ্যাচে যে 8টি নির্দেশ দেওয়া ছিল সেটা তোমরা পাঠ্য বই থেকে অথবা আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে। উডের নির্দেশনামার উপর ভিত্তি করে যে সমস্ত অ্যাকশনগুলো নেওয়া হয়েছিল, যেমন প্রত্যেক প্রদেশে জনশিক্ষা দপ্তর স্থাপন করা, 1857 খ্রিস্টাব্দে কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইতে, এখন মুম্বাই বলা হয়, তখনকার বোম্বাইতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়। 1870 খ্রিস্টাব্দে বড়লা লর্ড মেয়ো প্রাদেশিক সরকারের ওপর শিক্ষা দপ্তরের দায়িত্ব দিয়ে দেন। এরপর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপন রাম আমলে শিক্ষা বিস্তারের অগ্রগতি এবং শিক্ষা বিস্তারের বিভিন্ন দিক পর্যালোচনা করার জন্য উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠিত হয়। এটাই প্রথম ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন, যা হান্টার কমিশন নামে পরিচিত ছিল। এই কমিশনের অনেকগুলো সুপারিশ ছিল, সেটাও তোমরা পাঠ্য বইতে বা আমাদের ওয়েবসাইট থেকে পড়ে নেবে। তো এই কয়েকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। সেটা হলো শিক্ষা সংস্কারের ক্ষেত্রে মেকলে মিনিটস, প্রথম হলো প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যে বিতর্ক, মেকলে মিনিটস, উডের ডেসপ্যাচ এবং হান্টার কমিশন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আমরা সবাই ছোটবেলা থেকেই পড়েছি। ভারতবর্ষের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ওনার অবদান অনস্বীকার্য। উনি যেমন কলকাতায় মেট্রোপলিটন স্কুলের মতো স্কুল খুলেছিলেন, তেমন কথামালা, বর্ণপরিচয়, নীতিবোধ এই রকম ছোটদের জন্য বইও লিখে গেছেন, যেগুলো আমরা আজকের দিনেও বাচ্চারা পড়ে। ওনার যে সবথেকে বড় অবদান ভারতবর্ষের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে, সেটা হলো নারী শিক্ষা। আমাদের সমাজ বা যে কোনো দেশের সমাজ, একটা দেশ অনেকটা একটা পাখির মতো, একটা পায়রার মতো। একটা পায়রা বা একটা পাখির যেমন দুটো ডানা থাকে, তেমন সমাজেরও দুটো ডানা থাকে, একটা পুরুষ একটা নারী। দুটো ডানা ছাড়া যেমন একটা পাখি উঠতে পারে না, তেমন সমাজে যদি শুধু পুরুষরা এগিয়ে যায়, নারীরা যদি এগোতে না পারে, তাহলে সেই সমাজ কখনো এগোতে পারে না। এটা উনি সেই সময়ই বুঝেছিলেন, যার জন্য উনি নারী শিক্ষা বিস্তারকেই জীবনের একটা ব্রত হিসেবে দেখেন এবং সারাটা জীবন নারী শিক্ষা বিস্তারের জন্য, নারীর শৃঙ্খল মোচনের জন্য তিনি লড়াই করে যান। নারী শিক্ষার ক্ষেত্রে প্রথম উদ্যোগ হিসেবে উনি ড্রিঙ্ক ওয়াটার বেটন সাহেব বা বেতুন সাহেবের সঙ্গে 1849 খ্রিস্টাব্দে হিন্দু ফিমেল স্কুল, যেটা আজকে বেথুন স্কুল হিসেবে পরিচিত, ওটি প্রতিষ্ঠা করেন এবং ওখানে উনি অবৈতনিকভাবে সম্পাদকের কাজও করতেন। এরপর উনি নিজ খরচায় 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন 4টি জেলায়, হুগলি, নদিয়া, বর্ধমান আর মেদিনীপুর। এই বালিকা বিদ্যালয়গুলিতে
প্রায় 13,000 ছাত্রী পড়াশোনা করতেন সেই সময়। জীবনের শেষ পর্যায়ে এসে 1890 খ্রিস্টাব্দে উনি নিজ গ্রামে, বীরসিংহ গ্রামে, উনি ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আর একটা যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের আসতে পারে, সেটা হলো রাজা রামমোহন রায়ের অবদান ভারতবর্ষের শিক্ষা বিস্তারে। রাজা রামমোহন রায় প্রথম থেকেই পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে খুবই আগ্রহী ছিলেন ভারতবর্ষে, এবং উনি সেই সময় লর্ড আমহার্স্টকে চিঠিও লিখেছিলেন। 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে 10,000 পাউন্ড অথবা তখনকার দিনের 1 লক্ষ টাকা ভারতীয় শিক্ষা খাতে ব্যয় করার কথা হয়েছিল। তো উনি বড়লাটকে চিঠি লিখেছিলেন যাতে ওটা সম্পূর্ণটাই পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কাজে লাগে। তার কারণটা যেটা আমি বললাম, একটু আগেই বলছিলাম যে প্রাচীনকাল থেকে ভারতবর্ষ শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে। ভারতবর্ষই ছিল পীঠস্থান সারা পৃথিবীর মধ্যে, কিন্তু আধুনিক যুগে ভারতবর্ষ অনেকটা পিছিয়ে গেছিল, এবং ইউরোপ ভূমি রাজস্ব ব্যবস্থা, আইন ব্যবস্থা, চিকিৎসা বিজ্ঞান, এই সমস্ত দিক থেকে ওদের ইউরোপের নবজাগরণের পর থেকে তারা অনেক এগিয়ে গেছিল, যার ফলে সেই সময় যুগোপযোগী ছিল যদি আমরা পাশ্চাত্য শিক্ষাটাকেই অ্যাকসেপ্ট করতাম। তো সেই কারণেই রাজা রামমোহন রায় বরাবর চেষ্টা করেছিলেন ভারতবর্ষে যাতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার হয়, এবং পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে যেহেতু বেশিরভাগ ওদের বই ইংরেজিতে লেখা, ইংরেজি শিক্ষার বিস্তার টা ছিল বেশি শ্রেয়, এবং যেহেতু ভারতবর্ষে ইংরেজ শাসন ছিল, সরকারি কাজের ক্ষেত্রেও, সরকারি চাকরির ক্ষেত্রেও ইংরেজি শিক্ষাটা প্রয়োজন ছিল। তো রাজা রামমোহন রায় নিজেও যেমন বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, তেমন অনেককে সাহায্যও করেছিলেন ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করার জন্য। শিক্ষাক্ষেত্রে আরেকজন গুরুত্বপূর্ণ বিশিষ্ট ব্যক্তিত্ব হলেন রাধাকান্ত দেব। ওনার সম্পর্ক পরীক্ষায় আসে যে ভারতবর্ষের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রাধাকান্ত দেবের অবদান লেখো। তো রাধাকান্ত দেব হিন্দু কলেজের পরিচালনা সমিতির সাথে অনেকদিন যুক্ত ছিলেন। উনি প্রায় 32 বছর হিন্দু কলেজের সাথে যুক্ত থাকেন, এবং ওনার সাহায্যে হিন্দু কলেজের ছাত্ররা বহু পাশ্চাত্য জ্ঞান, বিজ্ঞান এবং সাহিত্যের বই অনুবাদ করেন। তখনকার দিনে কুসংস্কার ছিল যে মেডিকেল স্টুডেন্টরা যে হিউম্যান অ্যানাটমি শেখার জন্য যে মৃতদেহর কাটাছেঁড়া করতো, চিকিৎসাবিদ্যা শিক্ষার জন্য শবচ্ছেদ, এটার অনেক বিরোধিতা হতো সমাজে কুসংস্কারের জন্য। উনি এটাকে সমর্থন করেছিলেন। উনি পাশ্চাত্য শিক্ষার জন্য উনি ভারতীয় ছাত্রদের বিদেশে যাত্রার ক্ষেত্রেও সাহায্য করেছিলেন। উনি কৃষি এবং উদ্যান পালন এরকম সংস্থার সভাপতিত্ব করেছেন কিছুদিন। শব্দকল্পদ্রুম, বাংলা শিক্ষাত গ্রন্থ, স্ত্রী শিক্ষা সহায়ক, এরকম অনেক গ্রন্থেরও উনি রচনা করেন। ওনাকে নিয়ে যেটা বিতর্ক রয়েছে সেটা হলো উনি নারী শিক্ষার ক্ষেত্রে সেরকম অগ্রণী ভূমিকা পালন করতে পারেনি, কারণ উনি বাড়ি থেকে বাড়ির মেয়েদের বাড়ি থেকে বেরিয়ে বিদ্যালয়ে যাওয়া, এটাকে তিনি পছন্দ করতেন না, এটার উনি সমর্থন করেননি। উনি নারী শিক্ষার ক্ষেত্রে এটাই বলেছিলেন বা এটাই সমর্থন করতেন যে মেয়েরা বাড়িতে থেকে পড়াশোনা করুক। এবং পরবর্তীকালে যেটা নিয়ে আরো বেশি বিতর্কের বিষয় সেটা হলো উনি সতীদাহ প্রথা রদ করবার জন্য রাজা রামমোহন রায় যখন অনেক লড়াই করছেন, তখন সেটাকে বিরোধিতা করবার জন্য কিছু গোঁড়া হিন্দুদের গোষ্ঠী ধর্মসভা বলে একটা সভা প্রতিষ্ঠা করে, ধর্মসভা। উনি সেই ধর্মসভার নেতৃত্ব দেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শিক্ষা সংস্কারের ক্ষেত্রে কয়েকটি সাবটপিক বাকি থেকে গেল, সেগুলো আমরা পরের ভিডিওতে দেখে নেব। এই ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে।
যে সাবটপিকগুলো বাকি থেকে গেল সেগুলো হলো ডেভিড হেয়ারের অবদান শিক্ষাক্ষেত্রে, ড্রিঙ্ক ওয়াটার বেথুনের অবদান, কলকাতা মেডিকেল কলেজের ইতিহাস, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ভারতবর্ষে উচ্চশিক্ষার প্রসার।